নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধায়ক থেকে পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা। কি জানালেন বিধায়ক জানুন। প্রথম কিস্তি 60,000 ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে, আবাসের টাকা ফেরানোর নির্দেশ ঘিরে হইচই। পৌষ সংক্রান্তিতে ভ্যানিশ, মাঘের শুরুতে ফিরবে শীত, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক, অবশেষে পুলিশের জালে কন্ট্রাক্ট কিলার। সাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুষ্কৃতীর কবলে, প্রায় 3.5 লক্ষ টাকা খোয়ালেন পুণ্যার্থী। যুদ্ধের প্রস্তুতি চীনের, লাদাখ সীমান্তে মহড়া ড্রাগন ফৌজের অ্যালার্ট মোডে ভারতীয় সেনা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। কেরালার নীলাম্বুর থেকে বিধায়ক হিসেবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর টিএমসি নেতা পিভি আনভার বলেছেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা বা না করা স্পিকারের উপর নির্ভর করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি তাকে বলেছিলাম যে কেরালার সবচেয়ে গুরুতর সমস্যা হল মানব প্রাণী সংঘর্ষ এবং মানুষ প্রাণ হারাচ্ছে। আমি তাকে ইস্যুটি সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করেছি। তিনি এটি সংসদে উত্থাপন করতে সম্মত হন এবং বিষয়টি মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। আমার অভিযোগ 3 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল: মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পি শশী, এডিজিপি অজিত কুমার এবং মালাপুরমের প্রাক্তন কালেক্টর সুজিত দাস। সুজিত দাস একটি বিশেষ সম্প্রদায়ের লোকদের অভিযুক্তের তালিকায় রাখার সঙ্গে জড়িত ছিলেন। আমি বিষয়টি এবং সুজিত দাসের বেআইনি কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি এবং মুখ্যমন্ত্রী ও দলের অন্যান্য নেতাদের জানিয়েছি। দলের কয়েকজন নেতা আমাকে এসব প্রকাশ্যে আনতে বলেছেন, কিন্তু পরে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত নন, কিন্তু তার প্রেস মিটে তিনি এমআর অজিত কুমারকে সম্পূর্ণভাবে রক্ষা করেছেন। কেন্দ্রীয় বঞ্চনাকে তোয়াক্কা না করে নিজের ভাণ্ডার থেকেই আবাস যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। প্রথম দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন 12 লক্ষ। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে। সেই মতো কিস্তির টাকা পেয়েছিলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি। শুরু হয়েছিল বাড়ি তৈরির প্রস্তুতি। এরই মধ্যে নির্দেশ এলো আবাসের অর্থ ফেরাতে হবে। গোটা জীবনটাই টিনের চালের বাড়িতে কোনোভাবেই বসবাস রঞ্জিত বিশ্বাস এবং সুচিত্রা বিশ্বাসের। আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বৃদ্ধ দম্পতি। পাকা বাড়িতে থাকার স্বপ্ন সত্যি করতে ইট সিমেন্ট কেনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। যখন বাড়ি তৈরি নিয়ে প্রস্তুতি তুঙ্গে, সেই সময় বিডিও নোটিশ দিয়ে জানাল আবাসের অর্থ ফেরাতে হবে। পেশায় বিডি শ্রমিক রঞ্জিত বিশ্বাস ও তার স্ত্রী আবাসে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই মতো অ্যাকাউন্টে ঢুকেছিল প্রথম কিস্তির টাকা। তবে বিডিও নোটিশ দিয়ে জানালেন ভুল তথ্য দেওয়ার জন্য তারা টাকা পেয়েছেন, তাই অবিলম্বে সেই টাকা ফেরাতে হবে। যদিও বৃদ্ধ দম্পতির দাবি তারা বিজেপি করে বলেই এই হেনস্থা। সূত্রের খবর, বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে, যদিও তারা মা বাবার সাথে থাকেন না, আলাদা থাকেন। সেই সূত্রেই ভুল তথ্য দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বৃদ্ধ দম্পতিকে। ভিডিওর নির্দেশে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কিস্তির টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এফআইআর পর্যন্ত করা হতে পারে। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ছক কষেই গা ঢাকা দিয়েছিল দুবাইয়ে। রবিবার কলকাতায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ল কন্ট্রাক্ট কিলার মোহাম্মদ আদিল হোসেন। 25 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় এর আগে আরও একজন গ্রেপ্তার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই মোহাম্মদ আদিল হোসেনকেই কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য। গত 15 নভেম্বর ভরসন্ধ্যে অ্যাক্রোপলিস মোড়ের কাছে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। এই যাত্রায় প্রাণে বেঁচে যান সুশান্ত। এই ঘটনায় হামলাকারী অভিযুক্ত ট্যাক্সি চালক যুবরাজ আহমেদ এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কিন্তু কে বা কারা সুশান্ত ঘোষকে খুনের চক্রান্ত করেছিল? কেনই বা খুন করার চেষ্টা হয়েছিল? কারা দিয়েছিল সুপারি? ধৃতদের জেরা করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 25 জানুয়ারি পর্যন্ত ধৃতদের আদিল হোসেনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথেই বিপত্তি। দুষ্কৃতীর খপ্পরে পড়ে খোয়া গেল প্রায় 3.5 লক্ষ টাকা। ফলে কার্যত শূন্য পকেট পুণ্যার্থীদের। খাবেন কি, বাড়ি ফিরবেন কিভাবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ। গত সপ্তাহেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় জমিয়েছেন। তাদের মধ্যেই ছিলেন হাওড়ার উলুবেড়িয়া থেকে যাওয়া 150 জনের একটি দল।
দলের নেতা শ্যাম মাখাল জানিয়েছেন, এদিন সাগরে স্নান সেরে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে তিনি ফিরছিলেন। সেই সময় 5 নম্বর রাস্তায় কেউ একজন তাকে বলে জামার পিছনে ময়লা লেগে গিয়েছে। সেই ময়লা ধুতে যেতেই তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় ওই দুষ্কৃতী। শ্যাম জানান, ব্যাগে 3,20,000 টাকা ও 2টি মোবাইল ছিল। পুলিশকে জানানোর পরে মিনিট 15-র মধ্যেই ব্যাগটি উদ্ধার হলেও ব্যাগের মধ্যে থাকা টাকা ও মোবাইল হাওয়া হয়ে গিয়েছে। পুণ্যস্নানে এসে সব হারিয়ে এখন দিশেহারা ওই দলটি। খাওয়া থাকা ও বাড়ি ফেরার কোনো উপায় না থাকায় কান্নায় ভেঙে পড়েছেন সকলে। লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের। পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে। সূত্রের খবর, বরফে ঢাকা এলএসিতে অত্যধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির জিনজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন। এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারতীয় সেনা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে চরম আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে এই মহড়া চালায় পিপল লিবারেশন আর্মির জিনজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট, যেখানে অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি ব্যবহৃত হয়েছে সেনার গাড়ি, ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, চরম অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো এই রেজিমেন্টকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারত। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই ঘটনা আর 5টা সাধারণ যুদ্ধ মহড়ার থেকে একেবারেই আলাদা। পাহাড়ের এত উঁচুতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ায় এটা স্পষ্ট যে লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে নতুন কোনো ছক শুরু করেছে সি জিনপিং। চীনের আগ্রাসন নীতির অরুণাচল ও লাদাখে চীনের আগ্রাসন নীতি বরাবরই মাথা ব্যথার কারণ ভারতের কাছে। অতীতেও লাদাখে পায়ে পা বাঁধিয়ে অশান্তি করেছে চীন। যদিও এখানকার চরম আবহাওয়া চীনা সেনার কাছে অন্যতম সমস্যার কারণ। এই অবস্থায় এলএসি নিয়ে সমঝোতার পর লাল ফৌজের এই মহড়ায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। গোটা ঘটনায় সতর্ক ভারতীয় সেনাও। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। শনিবার রাত থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পৌষ সংক্রান্তিতেও ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার সকালেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। তবে এই পরিস্থিতি দেখে এখন লেপ কম্বল বা সোয়েটার সরিয়ে ফেললে চলবে না। ভুলে গেলে হবে না, এখনো অপেক্ষা করছে মাঘ। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, সংক্রান্তিতেও কনকনে শীতের আশা নেই। আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। এদিন রাতের তাপমাত্রা আরও 1-2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। আর এই ঠান্ডা কমে যাওয়ার পিছনে রয়েছে জোড়া ঝঞ্ঝার হাত। তবে ঝঞ্ঝা সরলে মাঘের শুরুতে ফিরতে পারে শীত। প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ সাধারণত প্রতি বছরই মাঘে কনকনে ঠান্ডা পড়ে। এবারও মাঘের শুরুতে শীত ফেরার সম্ভাবনা। তবে সেই শীত খুব বেশি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার থাকবে আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। শীতপ্রেমী বাঙালি এবার সেভাবে শীত উপভোগী করতে পারেনি। পৌষ মাসে শীত পড়েনি সেভাবে, তাই মাঘে অন্তত কিছুটা যাতে উপভোগ করা যায় সেই আশাই করছেন রাজ্যবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।